হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ক্লাস। সেটা হচ্ছে তোমাদের এই যে শিফট ওয়াইজ আমি তোমাদের যেমন সায়েন্স করাচ্ছি তেমন ভাবে অনেকে স্যার বলছিলেন স্যার আপনি জিআই এবং জিকে তে শিফট ওয়াইজ করানোর দরকার পড়ে না, জিকে আমি একটা ওয়ান শট ক্লাস নিয়ে চলে আসবো, সেখানে শেষ করে দেবো। যদি 10 নাম্বার করে থাকে একটা শিফটে, জিআইটা থাকে 25 নাম্বার থাকে 25, এবং ম্যাথটাও 25 থাকে। তো এটা একটা ভাইটাল জায়গা। তোমরা অনেকেই বলেছিলে যে স্যার আপনি জিআইটা শিফট ওয়াইজ করান, তো জিআইটাও কিন্তু তোমাদের শিফট ওয়াইজ করাবো। এবং একটা গুরুত্বপূর্ণ কথা, প্রথমে ভেবেছিলাম যে জিআইটা করাবো না, তার কারণ জিআইটা একটু ইজি আছে, মানে ইজি এসেছে টেকনিশিয়ানে, তাই টেকনিশিয়ানের কাট অফটা একটু বেশি গেছে। কিন্তু তবুও তার মধ্যে কিছু কিছু ট্রিকি জিআই রয়েছে যেগুলো অনেকে পারেনি বা অনেকে পারো না। তো সেই জন্য যারা জিআইতে একটু খাটো, আমি বলবো জিআইটা কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তাই আজ থেকে আমি শিফট ওয়াইজ ক্লাস করাবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এই জিআই যে শিফট ওয়াইজ ক্লাসগুলো এগুলো তোমাদের প্রয়োজন কিনা। তাহলে প্রত্যেকটা যে 23টা শিফট রয়েছে, প্রত্যেকটা শিফট আমি ভালোভাবে তোমাদের কিন্তু বুঝিয়ে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এই যেমন আমার থাম্বনেলে কিছু ট্রিকি জিনিস দেওয়া রয়েছে, এইগুলো কিন্তু রয়েছে। আজকে আমরা শুরু করব 23 ডিসেম্বর থার্ড শিফটের যে প্রশ্ন এসেছিল বা থার্ড শিফটে যে পরীক্ষা হয়েছিল তার জিআই নিয়ে। প্রথমে আমি বলে দেবো যে তোমাদের মার্কস ডিভিশনটা আমি বারবার মনে করাবো, কারণ সিলেকশন পেতে গেলে এই মার্কস ডিভিশনটা বোঝা ভালো করে জরুরি। ম্যাথমেটিক্সে 25 নাম্বার থাকবে, জিআইতে 25 নাম্বার, সায়েন্সে 40 নাম্বার। অর্থাৎ টেকনিশিয়ানে কিন্তু তোমাদের যে সিলেকশন দেবে দ্যাট ইজ সায়েন্স, টেকনিশিয়ানে যে সিলেকশন দেবে দ্যাট ইজ সায়েন্স। তাই সায়েন্সটা সব থেকে ভালো, এবং ম্যাথ যে তোমাকে 25/25 পেতে হবে। এবারের পরীক্ষায় যে ম্যাথ, জিআই এবং সায়েন্সে মানে 100% স্কোর করতে পারবে, তবেই সে কিন্তু চাকরি পাবে বা তবেই সে কিন্তু সিলেকশনের দিকে এগোবে, ব্যাস এটুকু বলতে পারি। এবার কোশ্চেনের ওপর নির্ভর করে কোশ্চেন কতটা কঠিন হয়েছে না হয়েছে। চলো শুরু করা যাক। দেখো প্রথমে বলেছে যে ব্যতিক্রমী মানে কি, মানে আমাদের যে এ বি সি ডি রয়েছে এর মধ্যে ব্যতিক্রম কোনটা সেটা খুঁজে বার করতে হবে। কি করে করব না, প্রথমে আমি এইরকম ব্যতিক্রম খোঁজার জন্য প্রথমেই করব কি পজিশন ভ্যালু দিয়ে দেখবো। দেখো কে এর পজিশন ভ্যালু কত, না কে এর পজিশন ভ্যালু হচ্ছে 11, এটা ইউ কত 21, আর পি কত, দেখো কে হচ্ছে আই জে কে হচ্ছে 11, ইউ হচ্ছে 21, ঠিক আছে? আর পি হচ্ছে কত, না পি হচ্ছে আমাদের 16। তাহলে 11 থেকে 21 মানে 10 এলো, 21 থেকে 16 মানে পেছনের দিকে যাচ্ছে, অর্থাৎ 16 17 18 19 20 21 মানে -5 হলো। এবার দেখো এগুলোতে কিন্তু কোনোটাতেই মাইনাস নেই, সব কিন্তু পজিটিভে রয়েছে। অর্থাৎ দেখো ইউ থেকে জেড মানেও সামনের দিকে যাচ্ছি, জেড থেকে ইউ মানেও সামনের দিকে যাচ্ছি, জি থেকে এল মানেও সামনের দিকে যাচ্ছি, অর্থাৎ সামনের দিকে এগোচ্ছি। কিন্তু এখানে দেখো ইউ থেকে পি, এই ইউ থেকে পি কিন্তু আমি পেছনের দিকে যাচ্ছি, বা সামনের দিকে গেলেও অনেকটা ডিস্টেন্স যেতে হচ্ছে। জি থেকে এল, দেখো জি এর প্লেস ভ্যালু কত 7, আর এল এর প্লেস ভ্যালু দেখো 12, বি এর প্লেস ভ্যালু কত 2, তাহলে 2 থেকে 7 মানে 5 এর গ্যাপ, আর 7 থেকে 12 মানে 5 এর গ্যাপ। এটা এখানেও দেখো জেড এর প্লেস ভ্যালু কত, জেড এর প্লেস ভ্যালু হচ্ছে তোমার 26, আর ই এর হচ্ছে 5, তাহলে 26 থেকে 5 এ যাবো মানে কতর গ্যাপ, 26 থেকে 5 এ যাবে মানে 27 28 29 30 31, ঠিক আছে? 26 থেকে 5 এ যাচ্ছে মানে আমার কতর গ্যাপ হচ্ছে 5 এর গ্যাপ। আবার দেখো এখানে ইউ 21 থেকে 26 যাচ্ছে মানে 5 এর গ্যাপ, তাহলে প্রত্যেকটাতেই 5 এর গ্যাপ রয়েছে, বাট এটাতে কিন্তু আমার রয়েছে -5 এর গ্যাপ। কি বললাম? -5 এর গ্যাপ রয়েছে, তার মানে দিস ইজ ইউর রাইট অ্যান্সার। তুমি বলেছো তাড়াতাড়ি কি করে করবো, পেন পেপার না ইউজ করে কি করে করবো? আমি তোমাদের বারবার বলছি পেন পেপার না ইউজ করে এগুলো করা যায়। কি করে করব? দেখো প্রত্যেকটা তুমি যদি ভালো করে খেয়াল করো, অবজার্ভ করো, রিজনিং ম্যাক্সিমাম রিজনিং সলভ করা যায় অবজারভেশন পাওয়ারের দ্বারা। তুমি যদি একটু অবজার্ভ করো দেখবে জি থেকে এল পজিটিভ মানে প্লাস, মানে সামনের দিকে ফরওয়ার্ডের দিকে এগিয়েছে, জেড থেকে ইও ফরওয়ার্ড, ইউ থেকে জেড ও ফরওয়ার্ড, কিন্তু ইউ থেকে পি ব্যাকওয়ার্ড ডিরেকশন, তার মানে দিস ইজ ইউর রাইট অ্যান্সার, ঠিক আছে? চলো বেসিক এবং এক্সাক্ট মেথড সব তোমাদের বললাম। যিনি এ বিন্দু থেকে শুরু করে, মনে করে এটা আমার এ বিন্দু থেকে শুরু করে 7 কিলোমিটার উত্তর দিকে চলেছে, 7 কিলোমিটার উত্তর দিকে, তারপর দুবার বাম দিকে বাঁক নিয়েছে, এইবার একবার বাম দিকে বাঁক নিল 3 কিলোমিটার, আবার একবার বাম দিকে বাঁক নিল 4 কিলোমিটার, আবার ডান দিকে বাঁক নিয়েছে কত, ডান দিকে বাঁক নিয়েছে 2 কিলোমিটার, ঠিক আছে? এবং শেষবারের জন্য বাম দিকে বাঁক নিয়েছে, তারপর এটা ডান দিকে এইখানের দিকে মুখ করেছিল, এইখান দিকে মুখ করে কোন দিকে বাঁক নিয়েছে, ডান দিকে। এই যে ডান দিকে বাঁক নিয়ে 2 কিলোমিটার, এবং তিনি বাম দিকে বাঁক নিয়ে 3 কিলোমিটার, তার মানে এই জায়গাটা তিনি 3 কিলোমিটার বাঁক নিয়েছে। এবার বলেছে এইখানে কোন বিন্দুতে পৌঁছান, না এইখানটা হচ্ছে বি বিন্দু আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ বিন্দু। তাহলে একটা ভালো করে খেয়াল করো কি বলেছে, বলেছে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর সর্বনিম্ন দূরত্ব কোন দিয়ে গাড়ি চালাতে হবে। আমাকে একটা কথা বলেছে বি বিন্দুতে রয়েছে, তাহলে টোটাল ডিস্টেন্সটা আমার কত, টোটাল ডিস্টেন্স দেখো এটা 4 আর এটা 3, তার মানে 7, আর এটাও 7,
তার মানে এ সোজাসুজি দূরত্ব রয়েছে, তাহলে সোজাসুজি কোন দিকে যেতে হবে, পূর্ব দিকে, পশ্চিম, আর পশ্চিম কেটে দাও, সোজাসুজি পূর্ব দিকে যেতে হবে, কতটা ডিস্টেন্স, এদিকে দেখো 3, মানে এইটুকু হচ্ছে 3 আর এইটুকু হচ্ছে 2, তার মানে 2 + 3 অর্থাৎ 5 কিলোমিটার যেতে হবে। তাহলে 5 কিলোমিটার পূর্বে উইল বি রাইট অ্যান্সার। তাহলে কোন দিকে যেতে হচ্ছে, এই দিকে যেতে হচ্ছে। এটা কোন দিক, এটা ইস্টের দিক। আমরা প্রত্যেকে নিশ্চয়ই জানি ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। খুব বেশি হলে এই প্রশ্নগুলো 5 সেকেন্ড সময় লাগে। আর একটা কথা বলে দিই তোমাদের, এখনকার দিনে পরীক্ষায় তোমাদের কিন্তু টাইমের পাশাপাশি তোমাদের মানে কি বলবো, যে কোশ্চেন সলিউশন করার পাশাপাশি টাইমটাও ভীষণ ইম্পর্টেন্ট হয়ে গেছে। মানে অল্প টাইমে সলিউশন করতে হবে। দেখো এইরকম টাইপের জিআই গুলো প্রচুর পরিমাণ কিন্তু বিগত বছর এসছে এবং এবছরও কিন্তু আসার পসিবিলিটি রয়েছে। কি বলেছে ভালো করে খেয়াল করবে, কি বলেছে একটু ভালো করে খেয়াল করো। দেখো বলেছে এইরূপ কতগুলি সংখ্যা যার প্রতিটির ঠিক পূর্বে কতগুলি সংখ্যা আছে। তার মানে আমাকে সংখ্যা খুঁজতে হবে যার প্রতিটির ঠিক পূর্বে একটি করে চিহ্ন। চিহ্ন মানে কোনগুলো, চিহ্ন মানে এই যে ওহম, ভাগ, এই যে একটা চিহ্ন, ডলারের চিহ্ন, এগুলো সব একটা চিহ্ন। আর পরবর্তীতে সংখ্যা আছে, মানে একটা সংখ্যার এক মনে করো 9 একটা সংখ্যা, তার আগে চিহ্ন থাকবে আর পরে কি থাকবে, পরে একটা হচ্ছে সংখ্যা থাকবে। তার মানে দেখো আমি যদি বলি যে 6, 6 তো হবে না, কারণ 6 এর দুদিকে চিহ্ন রয়েছে। আমি যদি বলি 1 হবে না। আমি যদি বলি যে 8, 8 হবে। কেন 8 হবে, 8 এর আগের দিকে দেখো চিহ্ন এবং পরের সংখ্যা। আমি যদি বলি যে 7 হবে না, 4 হবে না, 7 হবে না, 2 হবে না, 5, 5 এর আগে দেখো চিহ্ন রয়েছে, পরে দেখো সংখ্যা রয়েছে। তার মানে আমি কি বলতে পারবো, দুটো এরকম সংখ্যা পেলাম, একটা হচ্ছে 8 আর একটা হচ্ছে 5। এই দুটো এমন সংখ্যা পেলাম যার আগে ঠিক একটা চিহ্ন রয়েছে আর পরে ঠিক একটা সংখ্যা রয়েছে। এইগুলো তাড়াহুড়োর বসে তোমরা ভুল করো, বাট যদি এনাফ পরিমাণ প্র্যাকটিস করো, আমাদের এখানে প্র্যাকটিস করানো হয়, তাহলে কিন্তু তোমার এগুলো ভুল হবে না। প্রত্যেককে বলবো ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো পরবর্তী প্রশ্ন। আচ্ছা আমাকে এখানে একটা অ্যানালজি দিয়েছে, কি অ্যানালজি না, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এই অ্যানালজি গুলো কিরকম করবো স্যার, এরকম টাইপের একটা তোমাকে দিয়ে দেবে, এখানে যে প্যাটার্ন ফলো রয়েছে ঠিক কোন অপশনে একই রকম প্যাটার্ন ফলো করা হয়েছে সেটা আমাকে খুঁজতে হবে। কি করে করবো স্যার, দেখো ই থেকে জি, ই থেকে জি, ই এফ জি একটা গ্যাপ, মানে ই থেকে +2 করলে তুমি হচ্ছে জি পাবে, ই এর দেখো 5, জি এর 7। আবার জি থেকে আই, জি এইচ আই, মানে এখানেও কিন্তু +2। তার মানে এখানেও দেখতে হবে +2। দেখো এল এম এন এন ও, এটা হবে না। কেন হবে না, এন এর জাস্ট পরেই কিন্তু ও রয়েছে, তাই না, +1, 14, 15। কে এল এম এম এন ও, এটা হতে পারে। এল এম রয়েছে, হবে না, এন হওয়ার কথা না। কে এল এম, কে থাকলে এল এম হওয়ার কথা, এটাও হবে না। দেখো অনায়াসে আমি কিন্তু বের করে ফেলতে পারলাম। সবসময় মনে রাখবে, একটা যখন তুমি পাচ্ছ সেইটা দিয়ে আগে দেখবে যে তোমার অপশন গুলোকে তুমি এলিমিনেট করতে পারছো কিনা। যদি না পারো তাহলে তুমি পরেরটা দেখো। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটাও দেখবে, পরেরটাও দেখবে, এ থেকে সি তে কি রয়েছে দেখি, এ বি সি, সি থেকে কে তে কি রয়েছে দেখি, কি রয়েছে দেখি, এগুলো দেখার চেষ্টা করে। সময় যায়, টাইম কনজিউমিং হয়। আমাকে টাইম বাঁচাতে হবে, তাহলে আমি কি করব না, প্রথম যে দুটো সিরিজে পেয়েছি, যে লজিকটা পেয়েছি সেই লজিক দিয়ে অপশন এলিমিনেট করি। যদি না হয় পরেরটা দেখবো, এটাতেও না হলে তারপরেরটা দেখবো। বললাম মাথায় ঢুকেছে, কথাগুলো বোঝো আর নিজেরা সলিউশন করতে যাও। পরের প্রশ্ন, এটা হচ্ছে এক প্রকার অ্যানালজি, এক্স ওয়াই প্রকার অ্যানালজি। এই অ্যানালজি গুলো স্পেশালি আমি তোমাদের ক্লাস করেছি, আজকে শিফট ওয়াইজ যখন করাচ্ছি সেখানেও তোমাদের করাবো একদম কম সময়। দেখো এক্স থেকে 83 হয়েছে আর 17 থেকে ওয়াই হয়েছে। আবার অপশন রয়েছে 12, 11, 11, 12। তার মানে আমি দেখি, দেখো আমাকে কোথাও না কোথাও ব্রেনে ক্লিক করছে 12 সাথে 84, 12 সাথে 84 আর 17 সাথে কত 119, 12 সাথে 84, তাহলে 84 - 1 83 হতে পারে, 119 - 1 118 হতে পারে। তাহলে 17 × 7 -1 করে দাও আর 12 × 7 -1 করে দাও 83। লজিক মিলেছে কি, ইয়েস স্যার লজিক মিলেছে। কি করে করলাম স্যার, অপশন এবং কোশ্চেন দুটোকে সঙ্গে রেশিও করে বা দুটো তুলনা করে বা দুটোকে অবজার্ভ করে আমাকে এগুলো বুঝতে হবে। 12 সাথে 84 -1 83, 17 সাথে 119 -1 18। এর জন্য নামটা মুখস্থ করা জরুরি, স্কোয়ার টেবিল মুখস্থ করা জরুরি, কিউব টেবিল মুখস্থ করা জরুরি। যার নাম মুখস্থ আছে তারা এইগুলো ধরতেই পারবে না, ক্যালকুলেশনে আটকে যাবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর কি বলবো আমরা, 12 এবং 118। কেউ ভুলে 12 119 করে দেবে না, এখানে কিন্তু 1 মাইনাস, দেখো এখানে কিন্তু 84 নেই,
83 রয়েছে, 12 সাথে 84 -1, 17 সাথে 119 -1। চলো পরবর্তী প্রশ্ন। এবারে দিয়েছে কোডিং। এরকম টাইপের কোডিং তুমি জানো, এরকম টাইপের কোডিং হয় খুব সহজে। দেখো আমি সলিউশন করব, কতটা সহজে আমি সলিউশন করব তুমি ওকে ভেবে দেখো। দেখো তোমাকে দিয়েছে স্পার্কলিং স্টার্স টুইঙ্কেল কে দিয়েছে LAZB EPVZ APXB, তাই তো? স্টার্স টুইঙ্কলিং ব্রাইটলি কে দিয়েছে এইটা, তোমাকে জানতেছে ব্রাইটলি। আচ্ছা ব্রাইটলি কোথায় রয়েছে? ব্রাইটলি এখানে রয়েছে। দেখো স্টার টুইঙ্কলিং এখানেও কমন, স্টার টুইঙ্কলিং এখানেও কমন, তাহলে এই দুটোর মধ্যে কি কমন রয়েছে? EPVZ কমন রয়েছে, EPVZ কমন রয়েছে, APXB কমন রয়েছে, APXB কমন রয়েছে। তার মানে এই দুটো তো এখানে হবে না, এই দুটোর দ্বারা স্টার টুইঙ্কলিং বোঝাচ্ছে, তাহলে বাদ বাকি কে থাকলো? বাদ বাকি থাকলো RKPX, তার মানে RKPX উইল বি রাইট অ্যান্সার, কারণ ব্রাইটলিটা আমার এই লাইনের মধ্যে ছিল। তাহলে প্রথমে আমাকে যখন এই কোডিং গুলো দেবে আমাকে কমন পয়েন্ট গুলো খুঁজতে হবে, কমন পয়েন্ট গুলো খুঁজে কি করবো আমি এলিমিনেট করে দেবো, বাদ বাকি যেগুলো থাকবে সেটাই হয়ে যাবে আমার উত্তর। দেখো RKPX। আমাকে যদি আজকে দিত স্পার্কলিং মানে কি, আমাকে যদি আজকে দিতে পারতো স্পার্কলিং মানে কি, তখন স্পার্কলিং মানে কি হতো? এই যে দেখো LAZB হতো তখন। বুঝতে পেরেছো? পরবর্তী প্রশ্নে আমি চলে যাব। অনেকে বলো স্যার টেকনিশিয়ানে কাট অফ কেন বেশি? দেখো এই সমস্ত প্রশ্ন পড়েছে, এটা কাট অফ বেশি হবে না, কিন্তু তবু আমি করাবো ফর প্র্যাকটিসিং, প্র্যাকটিস করাবো। টিপটা শেষ হয়ে যাওয়ার পর হাই লেভেল প্র্যাকটিস হবে, সমস্ত কিছু প্র্যাকটিস একমাত্র ভিক্টরি এডুকেশনে বাংলায় হবে। তাই অবশ্যই ভিক্টরি এডুকেশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো। এইটা হচ্ছে কি বলবো আমরা, লজিক্যাল রিজনিং। বহুবার তোমাদের আমি করেছি। বিবৃতি এবং কারণ, বিবৃতি এবং কারণে কি হয় না, আমাকে একটা বিবৃতি দেয় এবং তার পসিবল কারণ কি কি হতে পারে সেটা আমাকে বলতে হয়। বলেছে কি দেখো, যদিও শহর বি এর একটি সমৃদ্ধ ইতিহাস এবং অনেক প্রাচীন নিদর্শন রয়েছে, এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য নয়। মনে করো আমার এ একটা শহর, বি একটা সমৃদ্ধ একটা শহর যার অনেক প্রাচীন নিদর্শন রয়েছে, সমৃদ্ধ ইতিহাস রয়েছে, তবু একটা জনপ্রিয় পর্যটন গন্তব্য নয়। এবার বিভিন্ন কারণ হতে পারে, কেন নয়? হতে পারে যে সেখানে হয়তো সেটাকে মানুষের কাছে তুলে ধরা হয়নি, হতে পারে যে সেখানে যাতায়াতের ব্যবস্থা নেই, হতে পারে সেখানে থাকার কোনো ব্যবস্থা নেই, হতে পারে সেখানে মডার্ন ফেসিলিটিস নেই, বা একটা টুরিস্ট যাওয়ার জন্য যে ফেসিলিটিস দরকার সেই ফেসিলিটিস গুলো নেই। হ্যাঁ কি না? আজকে মনে করো আমি জানি যে আমাদের ধরো দীঘার একটা পাশে আর একটা জায়গা, মনে করো বকখালি, বকখালির একটা আইল্যান্ড রয়েছে খুব ভালো এবং ন্যাচারাল বা ঐতিহাসিক কোনো জায়গা রয়েছে, কিন্তু সব জায়গা তো, সব যে ঐতিহাসিক জায়গাগুলো রয়েছে, সব ঐতিহাসিক জায়গাগুলো কি যাওয়ার মতো পরিবহন আছে? নেই। বা সেখানে ইনফ্রাস্ট্রাকচার রেডি করেছে সরকার? নেই। যার ফলে কিন্তু সেইগুলো জনপ্রিয় পর্যটন গন্তব্য হয়ে ওঠেনি। এটা কারণ হতে পারে, ডেফিনেটলি হতে পারে। আমাকে কারণগুলো কি দিয়েছে দেখো, শহরে দুর্বল গণ পরিবহন এবং সীমিত আবাসন বিকল্প রয়েছে। যে গন্তব্য নয় এটা কিন্তু আমি বলতে পারি যে হ্যাঁ সীমিত আবাসন বিকল্প রয়েছে, এটা হতে পারে, না হওয়ার কিছু নেই, এটা ডেফিনেটলি হতে পারে। কারণ কি না, হয়তো শহর কিন্তু সেখানে টুরিস্টদের যাওয়ার জন্য সেখানে কিন্তু হয়তো সঠিক বিকল্প নেই, এটা ডেফিনেটলি হতে পারে। শহর বি একটি জনপ্রিয় সমুদ্র সৈকত গন্তব্যের কাছাকাছি। ভাই এটা আমি কি করে জানবো? আমাকে বলেছে প্রাচীন নিদর্শন, সেটা মুর্শিদাবাদে মনে করো প্রাচীন নিদর্শন রয়েছে, তা সেখানে কি সমুদ্র সৈকত রয়েছে? তাই না? তো শুধুমাত্র একটি সম্ভাব্য কারণ হতে পারে, সম্ভাব্য কারণ হতে পারে। চলো নেক্সট। আচ্ছা এবার আমাকে বলেছে যে কোনটা একটা দলের অন্তর্ভুক্ত নয়, চলো করে দেখি। দেখো আমি তোমাদের বারবার বলেছি সবসময় দেখবে জেড থেকে সি, বি থেকে ই, ডব্লিউ ওয়াই কিউ টি একদম ঠিকঠাক রয়েছে, পরপর পাশাপাশি রয়েছে। আচ্ছা এন থেকে কিউ মানে এন এর ভ্যালু কত? না এন এর ভ্যালু হচ্ছে 14, কিউ এর ভ্যালু হচ্ছে কত? 14 থেকে হচ্ছে 17, 15, 16, 17, আর টি হচ্ছে 20। তাহলে 14 যুক্ত 3 আর 17 যুক্ত 3, ঠিক আছে। ডব্লিউ দেখো তাই, ডব্লিউ হচ্ছে 23, জেড হচ্ছে আমার 26, আর সি হচ্ছে আমার 3, তার মানে এখানেও 3 3 করে হয়েছে। ওয়াই দেখো, ওয়াই বলে কি হবে না, ওয়াই জেড, তার মানে ওয়াই হচ্ছে আমার 25, আর এখানে বি হচ্ছে আমার কত, এ বি হচ্ছে 2, দেখো 25 হচ্ছে আমরা বলতে পারি 26, 27, 28, এখানেও হচ্ছে 3 প্লাস 3 করেই হচ্ছে, আর এখানে দেখো ই মানে 5, এখানেও 3 করে হচ্ছে, তার মানে দিস ইজ ইউর রাইট অ্যান্সার। আচ্ছা এটা হচ্ছে সিলোজিজম দিয়েছে, একদম ইজি। কিছু 60 হয় প্যান্ট, কিছু 60 হয় আমার কি, কিছু 60 হয় আমার প্যান্ট, ভালো কথা। কিছু প্যান্ট হয় কোট, কিছু প্যান্ট হয় কোট। মনে রাখবে এই যখন কিছু কিছু দেবে, যার সঙ্গে কিছু শুধুমাত্র তার সঙ্গে রিলেশন থাকবে, অর্থাৎ প্যান্টের সঙ্গে 60 রিলেশন পাবো,
আর কোটের সঙ্গে প্যান্টের রিলেশন পাবো। কখনই আমরা কোটের সঙ্গে শার্টের রিলেশন পাবো না, কোটের সঙ্গে শার্টের রিলেশন কখনো পাবো না। এবার বলছে কিছু প্যান্ট নয় শার্ট, এইটাকে আমি ভুল করব, অনেকে এটাকে ঠিক করে দেয়। কেন ভুল করব না, পজিটিভ কথায় শুধুমাত্র পজিটিভ অ্যান্সার গুলোকে আমি ভেরিফাই করব। পজিটিভ, এখানে দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে বিবৃতি, আর এখানে নেগেটিভ, কেটে দেবো, দেখা মাত্রই কেটে দেবো। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সিদ্ধান্তটাকে পজিটিভ হতে হবে সবসময়। যদি এখানে একটাও নেগেটিভ দিত, যে মনে করো কিছু কোট উমুক নয়, তখন আমি নেগেটিভ সিদ্ধান্তটাকে কনসিডার করে দেখতাম। কিন্তু যেহেতু এখানে নেগেটিভ সিদ্ধান্ত, নেগেটিভ বিবৃতি কিছু নেই, আমি নেগেটিভ দেখা মাত্র কাটবো। মাথায় ঢুকেছে কি? যে কিছু প্যান্ট হয় কোট, কিছু প্যান্ট হয় কোট, সরি এখানটা কিছু শার্ট হয় কোট। আমি এক্ষুনি কি বললাম যে শার্টের সঙ্গে প্যান্টের রিলেশন, প্যান্টের সঙ্গে কোটের রিলেশন, কিন্তু কোটের সঙ্গে শার্টের কোনো সরাসরি রিলেশন নেই, তাহলে এটাও হবে না। অর্থাৎ কোনো সিদ্ধান্তই অনুসরণ করে না। এটা অপশন বি উইল বি রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এর অর্থ প্লাস, তার মানে 14, ডি এর অর্থ কি দিয়েছে ভাগ 14 ভাগ 2, এর অর্থ কি দিয়েছে প্লাস 10, আর বি এর অর্থ দিয়েছে মাইনাস, বি এর অর্থ দিয়েছে মাইনাস, অর্থাৎ মাইনাস হচ্ছে আমরা 3 বলবো, 10 মাইনাস 3, আর সি কি দিয়েছে, সি এর অর্থ হচ্ছে ইন্টু 5। দেখো একদম ঠিক, 7 প্লাস 10 মাইনাস হচ্ছে 15, তার মানে 10 7 17, 17 মাইনাস 15 হচ্ছে 2। চট করে করে বেরিয়ে যাবে, মুখে মুখে উত্তর হয়ে যাবে। চলো, বলেছে এটা যে সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, কারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে পরীক্ষা আসছে। বলেছে অলি, বব, ক্যারল, ডেভ, এলমা, ফ্রাঙ্ক 1 2 3 4 5 6 জন। তাহলে 6 জন কি করেছে না, 6 জন হচ্ছে আমার সেন্টারের দিকে মুখ করে বসে রয়েছে। 1 2 3 4 5 6, 6 জন সেন্টারের দিকে মুখ করে বসে রয়েছে। আলী বসেছে ববের বাম দিকে দ্বিতীয় স্থানে। মনে করো এখানে আলী বসেছে, তাহলে ববের বাম দিকে দ্বিতীয় স্থানে, তার মানে এইখানটা বব বসেছে, আলী বসেছে ববের বাম দিকে দ্বিতীয় স্থানে। ক্যারল বসেছে ববের ডান দিকে তৃতীয় স্থানে, ববের ডান দিকে, এটা ডান দিক, তাহলে ডান দিক মানে আমি কি বলেছিলাম, সবসময় মনে রাখবে ডান দিক মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর বাম দিক মানে হচ্ছে ক্লকওয়াইজ। দেখো এটা ক্লকওয়াইজ আর এটা অ্যান্টি ক্লকওয়াইজ, মনে রাখলেই কেল্লা পথে, অথবা হাত ঘুরিয়ে দেবে এরকম করে, এইটা হবে ডান দিক আর এটা হবে বাম দিক, বা এমনিও মনে রাখতে পারো। ঠিক আছে, ববের ডান দিকে তৃতীয় স্থানে কে বসেছে, ক্যারল বসেছে, তার মানে ক্যারল এইখানটা বসবে। ওকে, ডেভ বসেছে ক্যারলের বাম দিকে, দেখো ক্যারলের বাম দিকে বসেছে ডেভ, এখানটা ডেভ বসবে। ঠিক আছে, ডেভ বসেছে ক্যারলের বাম দিকে, অ্যালমা বসেছে ববের ঠিক বাম দিকে, তাহলে ববের দেখো বাম দিক কোনটা হবে, ববের ডান দিকে, এখানটা অ্যালমা বসেছে। এবার বলেছে অ্যালমার ডান দিক থেকে, অ্যালমার ডান দিক থেকে বসলে অ্যালমা ফ্রাঙ্ক, তাহলে ফ্রাঙ্ক কোথায় বসবে, আর একজনই বাকি রয়েছে, ফ্রাঙ্ক বসবে, তাহলে অ্যালমা ফ্রাঙ্কের মাঝখানে শুধুমাত্র বব বসেছে, যেহেতু ডান দিক থেকে ক্যালকুলেট করতে বলেছে, একজন বসে রয়েছে। কি বললাম, ক্লিয়ার করতে পেরেছি? কি বললাম প্রত্যেকের ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হলে একটা করে থামস আপ চলে দাও, একটুও সময় নষ্ট নয়, একদম ডিটেল ক্লাস। দেখো আবার এই প্রশ্নটা তোমাদের পড়েছে, এই টাইপের প্রশ্ন তোমাদের বারবার দিচ্ছে। দেখো এরূপ কতগুলি চিহ্ন রয়েছে, তার মানে আমাদের চিহ্নগুলো দেখতে হবে। এরূপ কতগুলি চিহ্ন রয়েছে যার ঠিক পূর্বে একটি সংখ্যা এবং ঠিক পরে অপর একটি চিহ্ন রয়েছে। পূর্বে সংখ্যা পরে চিহ্ন, দেখো এই চিহ্নটার পূর্বে সংখ্যা পরে চিহ্ন রয়েছে, ভালো কথা। এই চিহ্নটার পূর্বে সংখ্যা এবং পরে চিহ্ন, পরে চলে আসো, এই দেখো পূর্বে সংখ্যা পরে চিহ্ন, ভালো কথা। চলে আসো এখানে পূর্বে সংখ্যা পরে চিহ্ন, চলে আসো পূর্বে সংখ্যা পরে চিহ্ন, তার মানে কটা পেলাম, 4টা পেলাম। 4 উইল বি রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পেরেছি কি? চটপট করে তোমায় ক্লিয়ার করতে হবে, বাট এই লাইনটা, এই কন্ডিশনটা তোমাকে মাথায় রাখতে হবে। পরবর্তী প্রশ্ন, আবার একটা সিলোজিজম, বারবার দেখতে পেয়েছো সিলোজিজম, কোডিং, অ্যানালজিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, এইখান থেকেই কিন্তু প্রশ্ন দিচ্ছে। সব ল্যাপটপ হয় মোবাইল, আমার এটা হচ্ছে ল্যাপটপ, সব ল্যাপটপ হচ্ছে কি আমার মোবাইল, ভালো করে বোঝো, সব ল্যাপটপ হচ্ছে মোবাইল। কিছু মোবাইল টেলিভিশন, কিছু মোবাইল টেলিভিশন মানে কিন্তু কিছু ল্যাপটপের মধ্যে থাকবে না, কারণ সব ল্যাপটপ মোবাইল, বাট কিছু মোবাইল টেলিভিশন মানে টেলিভিশন এই জায়গাটা থাকবে। ভালো করে ডায়াগ্রাম গুলো আঁকা শিখবে, ভেন ডায়াগ্রাম গুলো। কিছু মোবাইল হচ্ছে আমার টেলিভিশন, সব টেলিভিশন রেডিও, সব টেলিভিশন যদি রেডিও বলে, তার মানে রেডিওর কিছু পার্ট মোবাইলকেও ক্রস করবে, কারণ এই এর কিছু পার্ট তো এখানেও রয়েছে, তার মানে দিস ইজ ইউর রেডিও। বা এরকম করে বলাটা ভুল, মানে অ্যাকচুয়াল আঁকাটা এইরকম হওয়া উচিত, মানে অ্যাকচুয়াল আঁকাটা এইরকম হওয়া উচিত আর কি, যে এই রকমটা হওয়া উচিত, এই থেকে এই রকম, এটা হচ্ছে রেডিও, বুঝতে পেরেছো? তার মানে এই যে পার্টটা, এই পার্টটা, এই যে টেলিভিশনের পার্টটা, সেই পার্টে কিছু রেডিও পার্ট রয়েছে, ব্যাস। কিছু রেডিও হয় টেলিভিশন, সব টেলিভিশন যদি রেডিও হয়, তাহলে কিছু রেডিও টেলিভিশনে তো ঠিকঠাকই রয়েছে। সব টেলিভিশনে মোবাইল, সব টেলিভিশন মোবাইল হবে না, কিছু টেলিভিশন মোবাইল, সব টেলিভিশন মোবাইল হবে না, শুধুমাত্র 1 নম্বর সিদ্ধান্ত অনুসরণ করে অপশন নাম্বার ডি। মাথায় ঢুকেছে কি? মাথায় ঢুকেছে কি? প্রত্যেকের মাথায় ঢুকেছে কি?
তুমি বলবে ইয়েস স্যার, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কি বলছে এবার দেখো, বলছে যে দেখো এটা একটা সিরিজ দিয়েছে, অর্থাৎ আমাকে একটা লেটার সিরিজ দিয়েছে JHFD। আমি দেখতে পাচ্ছি এদিকে পিছিয়ে পিছিয়ে আসছে, মানে ব্যাকওয়ার্ড ডিরেকশন। তাহলে তুমি এদিক থেকে করো, DEF FGH HIJ। তার মানে একটা করে গ্যাপ দিয়ে +1 করে হচ্ছে DEF FGH HIJ। তার মানে এখানটা ডেফিনেটলি বি হওয়ার কথা। এবার দেখো বি দিয়ে দুটো অপশন রয়েছে, তারপর দেখো NOPPQRRST। তার মানে কি হবে, এন রয়েছে, তার মানে কি হবে LMN হওয়ার কথা। মানে দিস ইজ ইউর রাইট। ছটাপট অ্যান্সার হবে, কোনো কিছু কঠিন নেই, এরকম সহজ প্রশ্ন রয়েছে। তোমরা যদি এই ক্লাসগুলো কন্টিনিউ করতে চাও ডেফিনেটলি কমেন্ট করে জানিয়ে স্যার রিজনিং ক্লাসগুলো আপনি করিয়ে দিন। দেখো এবার এসছে ব্লাড রিলেশন, অর্থাৎ কোডেড ব্লাড রিলেশন বলা হয় এখানে, যেখানে একটা কোডেড দেওয়া থাকে তারপর এটা জিজ্ঞাসা করে। প্রথমে না তুমি কি করবে, প্রথমে তোমাকে কি জানতে চেয়েছে আর কি দিয়েছে সেটা একটু ভালো করে নজর করবে। অনেকে কি করো, পুরোটাকে সলিউশন করো না। টি কিভাবে ডব্লিউর সাথে সম্পর্কিত, তার মানে কি আমাকে এইটা আঁকলেই হবে, এক্স পর্যন্ত আঁকার দরকারই নেই। টি কিভাবে ডব্লিউর সাথে সম্পর্কিত, টি কিভাবে ডব্লিউর সাথে সম্পর্কিত, দেখো আমি চটপট করে আঁকছি। এ হলো এ ভাজিত বি, মানে এ হলো বি এর ছেলে, তার মানে টি হলো ইউ এর ছেলে। টি হচ্ছে ছেলে ইউ এর, কিন্তু ইউ এর কিন্তু কি লিঙ্গ আমি সেটা জানি না, টি হচ্ছে ইউ এর ছেলে। ইউ ইন্টু ভি মানে কি, দেখো ইউ ইন্টু ভি মানে এ হয় বি এর মা, তার মানে ইউ হয় ভি এর মা, ইউ হয় ভি এর মা, তার মানে এ মা, আমি বুঝে গেলাম। তার মানে দেখো এই যে ভি এর তো লিঙ্গ পাচ্ছি না, কিন্তু এটা বুঝতে পারছি এদের মধ্যে কি রিলেশন রয়েছে, এদের মধ্যে ভাই বোনের রিলেশন রয়েছে, কারণ এর ছেলে আবার এ ভি এর মা। ওকে, কিন্তু এত কিছু ভাবার দরকার নেই। পরে দেখো ভি প্লাস ডব্লিউ, প্লাস ডব্লিউ মানে কি, এ হয় বি এর বোন, তার মানে ভি হয় ডব্লিউ এর বোন, তার মানে ভি নেগেটিভ। ভি হয় ডব্লিউ এর বোন, তার মানে ডব্লিউ এর বোন হয় ভি, ডব্লিউ এর বোন হয় ভি, তার মানে এরা প্রত্যেকেই ইউ এর ছেলে মেয়ে, প্রত্যেকেই ইউ এর ছেলে মেয়ে। এবার বলছে টি কিভাবে ডব্লিউ এর সঙ্গে সম্পর্কিত, টি ডব্লিউ এর কে হবে, ডব্লিউ ভাই বা বোন আমি জানি না, কিন্তু টি ডব্লিউ এর ভাই হবে এটুকু আমি জানি। কারণ ভি এর যদি ভি যদি এর বোন হয় আর ভি এর যদি এর ভাই হয়, যেহেতু একই মায়ের ছেলে, একই মায়ের ছেলে মেয়ে, তাহলে ডেফিনেটলি কি হবে, ভাই উইল বি রাইট অ্যান্সার। কি বললাম, মাথায় ঢুকেছে? চলো একদম ইজি ভাবে জিনিসটাকে বোঝো, কঠিন করো না। এখানে বলেছে প্লাস মাইনাস বিনিময় করো, প্লাস মাইনাস বিনিময় মানে কি 25 এখানে হচ্ছে মাইনাস হবে, এখানে হচ্ছে প্লাস হবে। আর বলেছে ইনটু ভাগকে বিনিময় করো, এখানে ইনটু করো আর এখানে হচ্ছে ভাগ করো। তার মানে 5 2 10, 5 2 10 আর 9 2 18, তার মানে 25 প্লাস 15 মাইনাস 18। তার মানে 25 15 থেকে মাইনাস 18 করা মানে কত না 25। আচ্ছা 1 মিনিট দেখে নিচ্ছি, 5 2 10, 9 2 18, এটা প্লাস, তাই তো, এটা প্লাস করেছে, সরি এটা মাইনাস। 25 মাইনাস 15 প্লাস 18, তার মানে কত, 25 মাইনাস 15 হচ্ছে 10 প্লাস 18, তার মানে হচ্ছে 28। 28 উইল বি রাইট অ্যান্সার। চটপট কি করতে বলেছে, এক্সচেঞ্জ করতে বলেছে, তাই এক্সচেঞ্জ করলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর, তাই না? এক্সচেঞ্জ করলে এটাই হয়ে যাবে কিন্তু তোমার সঠিক উত্তর। চলো ওকে, পরবর্তী প্রশ্নে আমি চলে যাবো। বলেছে কি, আবার সেই দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়েছে, আবার কি দিয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট। চলো করে ফেলি। দেখো কজন দিয়েছে, 1 2 3 4 5 6 7 জন, 1 2 3 4 5 6 7 জন। ওকে ভেরি গুড, খুব ভালো কথা। চলো এবার বসাই, কি বলেছে একটা একটা করে বসাই। চলো বলেছে, বলেছে যে প্রত্যেক কেন্দ্রের দিকে মুখ করেছে, এফ এর ডান দিক থেকে গণনা করা হলে এফ ও কে এর মাঝখানে দুজন বসে রয়েছে। মনে করো এফ এর ডান দিক, ডান দিক মানে আমি বারবার বলেছি কি, ডান দিক মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আর বাম দিক মানে হচ্ছে ক্লকওয়াইজ। তার মানে দেখো এফ এর ডান দিকে এফ ও কে এর মাঝখানে দুজন বসে আছে, যে দুজন এফ আর কে এর মাঝখানে বসে আছে। কে ও সি এর মাঝখানে দুজন বসে, দেখো কে এবং সি এর মাঝখানে দুজন মানে এটা কে ডান দিকেই হবে। কেন, কারণ এখানে যদি সি, ওখানে তো অলরেডি এফ বসে রয়েছে, তার মানে কে ও সি এর মাঝখানে দুজন মানে সিটা কিন্তু এখানে হবে। এফ ও ডি এর মাঝখানে তিনজন বসে রয়েছে, দেখো এফ এবং যদি এখানে ডি করতে চাই হবে না। এবার বলেছে এফ এবং ডি এর মাঝখানে তিনজন বসে রয়েছে, তার মানে কি করতে পারি আমি, আমি করতে পারি 1 2 3 এখানে ডি করতে পারি, অথবা দেখো 1 2 3 এখানে ডি করতে পারি, কিন্তু এখানে তো ডি করতে পারবো না, এখানে অলরেডি কে বসে রয়েছে, তার মানে অবশ্যই কিন্তু এফ এর ডান দিক থেকে হবে। ওকে 1 2 3 এখানে ডি হবে। বি বসেছে এল এর ঠিক বাম দিকে, দেখো বি বসেছে এল এর ঠিক বাম দিকে, তার মানে দেখো আমার যদি এখানে যদি আমার এল হয়, তার মানে এখানে বি হবে। দেখো এল এর ঠিক বাম দিকে বি বসে রয়েছে, তার মানে পাশাপাশি বসবে দুজনে, একই না? এবার তার মানে ই এখানে থাকবে। এবার কি বলেছে, ই এর বাম দিকে তৃতীয় স্থানে কে থাকবে,
ই এর বাম দিকে দেখো এক, এটা বাম দিক, 1 2 3, তৃতীয় স্থানে এল থাকবে। দিস ইজ ইউর রাইট। খুব বেশি হলো 10 থেকে 15 সেকেন্ড লাগবে, আমি বোঝাচ্ছি বলে টাইম যাচ্ছে, নিজেরা করলে কিন্তু খুব কম সময় যাবে। চলো পরবর্তী প্রশ্ন। একটা সিরিজ দিয়েছে, একটা নাম্বার সিরিজ দিয়েছে, চলো দেখি। দেখো আমি তোমাদের একটা কথা শেখাবো, যখনই তোমরা সিরিজ দেখবে না আর দেখবে যে গ্যাপ গুলো একটু দূরে রয়েছে, ভালো করে বোঝো, যখনই তোমরা সিরিজ দেখবে আর দেখবে যে গ্যাপ গুলো একটু দূরে রয়েছে, তখন কি করবে বলতো না, তখন করবে কি, গুণ করে কোনো কিছু দেখবে। দেখো 10 18, আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে 10 2 20, তাহলে এটা আমি করতে পারি ইন্টু 2, 10 2 20 -2। আচ্ছা এটা দেখো 38 ইন্টু 2 প্লাস 2, 18 2 36 প্লাস 2 38। আবার দেখো 18 2 38 2 76 হয়, তাহলে ইন্টু 2 -2, দেখো ইন্টু 2 -2 ইন্টু 2 প্লাস 2, তার মানে এটাও ইন্টু 2 প্লাস 2 হবে। দেখো 74 2 কত, 4 2 আর 7 2 148, তার মানে এটা কত হবে ইন্টু 2 -2, 150 2 300 -2 298। যখনই কাছাকাছি গ্যাপ থাকবে তখন তোমরা কি করবে, মাইনাস করে দেখবে, আর যখনই একটু দূরে দূরে গ্যাপ থাকবে তখনই ইনটু, স্কয়ার, কিউব, তার থেকে মাইনাস, এগুলো একটু কাজে লাগিয়ে দেখবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। কি বলেছে, এক্স, আচ্ছা এটা সরি, এটা অ্যান্সারটাকে হাইড করা হয়নি। এক্স ইজ টু যদি 30 হয় তাহলে 12 ইজ টু কত, আমি অ্যান্সার গুলো হাইড করে দিই কেন, তোমরা বুঝতে পারো। দেখো আবার সেই বিষয়টা, 30 না কোথাও কোথাও দেখতে পাচ্ছি 10 3 30 যদি করি তাহলে 12 3 36 হওয়ার কথা, কিন্তু 10 আর 36 কে অপশনে রয়েছে নেই, তাহলে এই দুটো কেটে দাও। দেখো 9 3 যদি 27 করি, 9 3 কত হবে 27, আর 27 প্লাস 3 30 যদি হয় তাহলে 12 3 36, 12 3 36, তার মানে 36 প্লাস 3 39 হওয়ার কথা, তার মানে 39 অপশনে রয়েছে, 9 অপশনে রয়েছে। দিস ইজ ইউর রাইট অ্যান্সার। ওকে ক্লিয়ার। চলো ক্লাসটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভাই। পরবর্তী দেখো এই টাইপের কতগুলো প্রশ্ন এলো, তুমি খেয়াল করে দেখেছো এইরকম টাইপের, আগামী দিনেও আসবে। বলেছে কতগুলি জোড় অঙ্ক রয়েছে, কতগুলি জোড় অঙ্ক অর্থাৎ ইভেন নাম্বার, যার প্রতিটির ঠিক পূর্বে একটি বিজোড় অঙ্ক এবং ঠিক পরবর্তীতে একটি বিজোড় অঙ্ক রয়েছে, মানে মাঝখানে থাকবে জোড় আর পূর্বেও বিজোড় থাকবে, পরেও বিজোড় থাকবে। দেখো আমি তাহলে জোড় অঙ্কগুলোর দিকে ফোকাস করবো। 6 এর আগে একটা বিজোড় রয়েছে, পরে জোড় রয়েছে, এই 6ও হবে না, 2ও হবে না। 4 দেখো 4-এর আগে কিন্তু জোড় রয়েছে, আচ্ছা 4-এর আগে জোড় রয়েছে, পরে বিজোড় রয়েছে, কিন্তু দুপাশেই বিজোড় সংখ্যা থাকতে হবে, ঠিক আছে, আর মাঝখানে একটা জোড় হতে হবে। আচ্ছা এগুলো তো সব বিজোড় সংখ্যা। আর দেখো 8টা হবে, 8-এর দেখো এদিকেও একটা বিজোড়, এদিকেও একটা বিজোড়, 2ও হবে, 2-এর দেখো এদিকেও একটা বিজোড়, এদিকেও একটা বিজোড়, এই 8টাও হবে। 8-এর দেখো 7 এবং 1, এই 8টা কিন্তু হবে না, কারণ 1 আর 4 রয়েছে, মানে 1 2 3, তিনটে পেলাম আমরা, 1 2 3, ঠিক আছে। এই 4টা দেখো, এই 8টা তো হবে না, এই 4টা দেখো, এটাও হবে না। আচ্ছা তারপরে আমি চলে আসব, এই 6টা দেখো, এই 6টা দেখো, এই 6-এর দুই দিকে কিন্তু 7 আর 9, এটা হবে। আবার এই 2টা দেখো, দুদিকেই 9 রয়েছে, দুটোই কিন্তু বিজোড় সংখ্যা, তার মানে 1 2 3 4 5, 5 উইল বি রাইট অ্যান্সার। তো এগুলো খুব মাইনুটলি তোমাদের করতে হবে, অনেক কি করে বেশি বেশি করে বাদ দিয়ে দাও না, তোমাকে লক্ষ্য রাখতে হবে জোড় অঙ্ক বলেছে, তার মানে লক্ষ্য থাকবে সবসময় জোড় অঙ্কের দিকে, যার দুদিকে বিজোড় সংখ্যা থাকবে। ওকে নেক্সট, বৈভব তার ক্লাসের শীর্ষ থেকে 7তম, মানে ওপর থেকে 7 নম্বর 7 আর নিচ থেকে 32তম, মনে রাখবে যখনই নিচ থেকে একটা র্যাঙ্ক আর ওপর থেকে একটা র্যাঙ্ক, আর আমাকে টোটাল শিক্ষার্থী জানতে চায়, টোটাল ইকুয়াল টু কি হবে না, ওপরের র্যাঙ্ক, বা আমরা যদি বলি লেফট থেকে এবং রাইট থেকে, তখন কি করি লেফট প্লাস রাইট, বা আমরা বলতে পারি কি টপ প্লাস বটম -1। কেন, একটাকে আমি ডবল বার কাউন্ট করছি না, নিচ থেকে যাওয়ার সময় ওপর থেকে সময় একজনকে ডবল কাউন্ট করছি, এই জন্য -1 কত। টপ কত না 7, বটম কত না 32, তাহলে কত 39, 39 অ্যান্সার করবে না, -1 38 হবে। অনেকে দুটোকে যোগ করে দাও, দুটোকে যোগ করলে কি একজনকে ডবল বার কাউন্ট করি, কেন নিচ থেকে যাওয়ার সময় একবার কাউন্ট হয়ে যায়, ওপর থেকে আসার সময় একবার কাউন্ট হয়ে যায়, একজনকে ডাবল কাউন্ট হয়, এই জন্য -1 কত, 38 উইল বি ইওর রাইট অ্যান্সার। ট্রিকটা মনে রাখবে, টোটাল ইকুয়াল টু লেফট প্লাস রাইট -1 অথবা টপ প্লাস বটম -1, টোটাল শিক্ষার্থী ইকুয়াল টু একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা PIER কে 1524 দিয়ে ডিনোট করেছে। দেখো আবার সেই একই রকম কোডিং গুলোকে তোমাকে এলিমিনেট করতে হবে। দেখো কমন কি আছে, PIER 1524 RILE, তার মানে কমন আছে RIE, এইটা কমন রয়েছে। সংখ্যা কি কমন রয়েছে, দেখো 5 কমন রয়েছে, 2 কমন রয়েছে, 5 কমন রয়েছে, 2 কমন রয়েছে, 5 কমন রয়েছে, 2 কমন রয়েছে, 1 কমন রয়েছে, তার মানে 5 2 1,
5 to 1 এই তিনটা দ্বারা আর আই ই কে বোঝাচ্ছে। কি বললাম মাথায় ঢুকেছে? এবার পি কে জানতে চেয়েছে, তার মানে 5 to 1 যারা যদি এটাকে বোঝায়, তার মানে এখানে আর অ্যালোন কে রয়েছে, 4 পড়ে রয়েছে, তার মানে 4 দিয়ে পি কে বোঝাবে। অর্থাৎ কমন পয়েন্ট গুলো খুঁজতে হবে। এখানেও লেটার গুলো কোন কোন কমন রয়েছে আর নাম্বার গুলো কোন কোন কমন রয়েছে সেইটাকে খুঁজলেই তোমার খেল খতম, পয়সা হাজাম। চলো পরবর্তী আবার সেই একই রকম প্রশ্ন কি হবে দেখো, চলো দেখি করি। পি কিউ আর অর্থাৎ এখানে হচ্ছে আমার +2 পি কিউ আর, পি এর ভ্যালু কত? পি এর ভ্যালু হচ্ছে 16 আর আর এর ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে 18, 16 17 18 +2 আর আর এস মানে +1। তাহলে দেখো ই এফ জি আমি যদি করি ই এফ জি আর জি এইচ, হ্যাঁ এটা হচ্ছে। কিউ আর এস এস টি এটাও হচ্ছে। আচ্ছা এইচ আই জে জে কে এটা হচ্ছে, কে এল এম এম এন এটা হচ্ছে। দেখো আগেরটা আমি বলেছিলাম যখনই একটা দিয়ে আমি অপশন এলিমিনেট করতে পারবো না তখন অপরটা দেখবো। দেখো নেক্সট দেখো ইউ থেকে এন যাচ্ছি, তাই না? ইউ থেকে এন যাব আর এন থেকে টি যাব। ইউ থেকে এন যাওয়া মানে কিন্তু মাইনাস হচ্ছে, ইউ থেকে এন যাওয়া মানে মাইনাস হচ্ছে। এন কত ভাই? না এন হচ্ছে 14 আর ইউ হচ্ছে 21, তাহলে 14 15 16 17 18 19 20 21 7, 14 7 21, তার মানে 7 পিছনে হচ্ছে। আর এন থেকে টি মানে 14 থেকে আমি কত যাচ্ছি? 20 তে যাচ্ছি, তার মানে 6। আচ্ছা আমি যদি এটা দেখি সি থেকে কে যদি যাই, সি থেকে কে যাওয়া মানে কত? না 3 থেকে আমার হচ্ছে কে মানে কত? 11, কে মানে কত? 11। তাহলে দেখো 3 থেকে যখন আমি কে তে যাচ্ছি, 3 থেকে যখন কে তে যাচ্ছি তখন 11 মানে কত? 11 মানে আমার হচ্ছে 6 এর গ্যাপ হচ্ছে না, এলিমিনেট করো। ও থেকে ডব্লিউ যাচ্ছে, ও কত? ও এর ভ্যালু হচ্ছে 15 আর ডব্লিউ এর ভ্যালু কত হচ্ছে? না ডব্লিউ এর ভ্যালু হচ্ছে, দেখো ডব্লিউ এর ভ্যালু আমি বলতে পারি, ডব্লিউ এর ভ্যালু আমি বলতে পারি 23। তাহলে দেখো 15 16 17 18 19 20 21 হচ্ছে, 15 6 21 কেটে দাও। এফ থেকে এনে যাও, কিভাবে করছি জিনিসটা খেয়াল রাখো। এফ হচ্ছে কত? না এফ জি, তার মানে এফ হচ্ছে 6 আর এন হচ্ছে 14, 6 থেকে 14 তে যাচ্ছ, 6 থেকে 6 যোগ করলে 12 হয়, এটাও হবে না। এটা দেখো আই হচ্ছে কত? 9 আর ও হচ্ছে 15, 9 যুক্ত 6 করো, 9 6 15, দিস ইজ ইউর রাইট অ্যান্সার। তুমি বলবে স্যার আপনি তো ইউ থেকে এন পেয়েছিলেন, এটাকে কেন করলেন না? এটা করলাম না যেহেতু ব্যাকওয়ার্ড, আমি দেখতে চাইছিলাম ফরওয়ার্ডটা দিয়ে হয় কিনা, যেটা ইজি। দেখো এইটা ইজি তাই এটা করলাম। ওকে ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন। নেক্সট একটা আমাকে দিয়েছে, আবার একটা লেটার সিরিজ দিয়েছে এবং 100 নম্বর কোশ্চেন এবং এটাও ইজি কোশ্চেন। ডি থেকে আই, আই থেকে এন, এন থেকে এস, এস থেকে কত? দেখো ডি থেকে আই, ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু 4, আই এর ভ্যালু 9, মানে 5 এর গ্যাপ। আই এর ভ্যালু 9, 9 থেকে আমি 14, 9 থেকে 14 মানে কত গ্যাপ? 9 থেকে 14 মানে 5 এর গ্যাপ। আবার দেখো 14 থেকে 19 মানে 5 এর গ্যাপ, 19 থেকে 5 মানে কত হচ্ছে? 19 5 এ কত হয়? 24। 24 মানে কত? না 24 মানে কে? এক্স ওয়াই জেড, 24 মানে হচ্ছে এক্স, তার মানে এক্স উইল বি রাইট অ্যান্সার, অর্থাৎ এক্স এন টি আমাকে করার দরকারই পড়লো না। যদি আর একটা এক্স থাকতো অপশানে তখন আমি বাকিগুলো টেস্ট করতাম, বাট এখানে করার দরকারই নেই। ঠিক আছে, পরেরটা দেখে নাও, বি সি ডি ই আর কে এল এম এন, ঠিক আছে, কিন্তু করার দরকারই নেই। তো এই ছিল আজকের ক্লাস। ঠিক আছে, যারা আগামী দিনে ভিক্টরি এডুকেশনে অ্যাডমিশন নিতে চাও এবং ভিক্টরি এডুকেশনের পুরো সব মানে কমপ্লিট ব্যাচ মানে কি? ম্যাথ প্লাস জিকে প্লাস জিআই প্লাস জিএস সবকিছু একটা ব্যাচের মধ্যে থাকবে। যারা অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই নিচের যে দেওয়া নাম্বারটা সেই নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারো, খুব ভালো করে প্রিপারেশন করানো হবে। তো এখানেও নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। এই ছিল আজকে ক্লাস, আশা করি প্রত্যেকের ভালো লেগেছে। প্রত্যেককে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ক্লাসগুলোকে লাইক করো এবং ভিডিওগুলোকে শেয়ার করো, এবং তোমরা ডেফিনেটলি কমেন্ট করে জানিও যে এই সিরিজটা আমি কমপ্লিট করবো কিনা। যদি তোমরা কমেন্ট করো দেন ডেফিনেটলি আমি কন্টিনিউ করবো। থ্যাংক ইউ প্রত্যেকে, দেখা হবে পরে।